তুমি কি বোথ সেকশন আসছো না একটা সেকশন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। তো আমাদের ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশনের একটা প্রিকন্ডিশন ছিল কি, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজড হতে হবে। সো ট্রু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন বলতে আমরা কি বুঝি? যে ক্যাপিটাল বা যে টাকা পয়সা বা যে মুদ্রা, সেটা এক দেশ থেকে আরেক দেশে স্থানান্তরের ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না। যেমন একজন জাপানের একজন নাগরিক, ফর এক্সাম্পল, জাপানে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে তোমার ফ্রিলি মুভ, মানে ফ্রিলি ফ্লোটিং অ্যাকাউন্ট। সো ওখানে একজন নাগরিক, জাপানের নাগরিক, সে যদি $1,00,000 সাপোজ অন্য কোনো দেশে পাঠাতে চায় তার অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটা দেশে, সেক্ষেত্রে তার কোনো পারমিশনের প্রয়োজন হচ্ছে না। সো দ্যাট ইজ কল্ড ফ্রিলি ফ্লোটিং অ্যাকাউন্ট। যেমন দেশের মধ্যে তুমি, যেমন তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি ধরো যে ঢাকা থেকে চিটাগং এ একটা ব্যাংকে বা কাউকে পেমেন্ট করবা, তোমার টাকা তুমি পাঠাবা, ইউ নিড এ ব্যাংক বা কোনো একটা মাধ্যম দরকার হবে, বাট ইউ নিড নট এনি পারমিশন। সো তেমনি ভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন মানে উইদিন দ্য কান্ট্রি, বিটুইন দ্য কান্ট্রি ইউ ক্যান ট্রেড, or you can pay your money উইদাউট টেকিং এনি পারমিশন ফ্রম আদার। দ্যাট ইজ আরেকটা হতে পারে যে তোমার টাকা তুমি চাইলেই বিদেশে রিপ্যাট্রিয়েট করতে পারো বা তুমি বিদেশে পাঠাতে পারো। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনটা ডেভেলপ কান্ট্রিতে হয়েছে। আমাদের মতো ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোতে ক্যাপিটাল অ্যাকাউন্ট এখনো লিবারালাইজড নয়। আমাদের 2003 সালে বা 2000 সালের দিকে তোমার হচ্ছে এই কারেন্ট অ্যাকাউন্টটাকে আমাদের ফ্রিলি ফ্লোটিং করা হয়। বাট তোমরা জানো যে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেই কারেন্ট অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হচ্ছে ফ্রিলি ফ্লোটিং করা হয়েছে। বাট ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করা হয়েছে, বাট ওটা কিন্তু শুধুমাত্র প্রযোজ্য কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। বাট ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয় নাই, এবং সেটা না করার পিছনে যুক্তি আছে, কারণ আছে। তো সেগুলো নিয়ে এখানে আমরা কথা বলবো, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন বলতে কি বোঝায়, এটা গ্রোথের সাথে সম্পর্ক কি, এবং এটা কখন করা উচিত, আর কেন করা উচিত না, এই ধরনের আলোচনা। তো এখানে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল লিবারেশন এটা ক্ষেত্রে আমরা যতগুলো রিফর্ম গুলো আমরা এর আগে আলোচনা করলাম, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু আনকন্টেনশাস ছিল, মানে সেখানে দ্বিমত ছিল না, যে সবাই সেগুলোতে মোটামুটি ভাবে একমত। যে যেমন একটা ছিল কি, যে তোমার প্রাইভেট, মানে লিবারালাইজেশন হলে প্রাইভেট ইনভেস্টমেন্ট গুলো কম্পিটিটিভ হবে, এবং তারা হচ্ছে যেগুলো হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এনপিভি দেখে ইনভেস্ট করবে, এতে হচ্ছে রিটার্ন বেশি হবে, তোমার জিডিপি বা গ্রোথটা বৃদ্ধি পারবে, এবং এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস হবে। সো এগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নাই, এগুলো তো ভালো ইকোনমির জন্য। বাট এটা, এই সমস্ত ক্ষেত্রে কোনো ধরনের দ্বিমত দেখা যাচ্ছে না, এবং সেক্ষেত্রে থিওরিও যা বলে প্র্যাকটিসেও সবাই সেটাই মেনে নিচ্ছে। বাট সেক্ষেত্রে একটা ইয়ে আছে, সেটা আমরা জানি যে মার্কেট ফেইলিউর আছে, যদিও বলছে যে আম, যেটা বলা আছে যে ফ্রি মার্কেট ইকোনমি তোমার ইফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস করতে পারে, বাট পারতপক্ষে আমরা দেখি যে সেটা সব সময় করতে পারে না। কারণ হচ্ছে যে সেটা ক্ষেত্রে অনেক সময় মার্কেট ফেল করে। আমরা জানি যে পাবলিক গুডস থাকলে সেখানে তোমার হচ্ছে পারে না, তারপর হচ্ছে এক্সটার্নালিটি প্রবলেম যদি থাকে সেক্ষেত্রেও তোমার পারে না। এছাড়া ইনফরমেশন অ্যাসাইমেট্রি যদি থাকে তাহলেও তোমার মার্কেট ফেল করে। তো এরকম নানা কারণ আছে যেগুলোর কারণে হচ্ছে তোমার মার্কেট ফেল করে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশনের প্রয়োজন হয়। সো এগুলা, আগেরগুলা মোটামুটি ভাবে কিছু দ্বিমত ছাড়া সবাই একই কথা বলছে, যে তোমার হচ্ছে দেয়ার ইজ নো
কন্ট্রোভার্সিস বা কোনো সন্দেহ নাই, কোনো ধরনের দ্বিমত নাই। বাট এই যে যখন আমরা আলোচনা করছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা লিবারালাইজেশন করব কি করব না, এই ক্ষেত্রে কিন্তু কনসেনসাস ইভাপোরেটস, যেখানে বলছে অ্যানি আবার অ্যানি কনসেনসাস, সেই ক্ষেত্রে যে তোমার যে মানে যে একমত, সেটা কিন্তু আর থাকে না, ইভাপোরেট করে। সো সেই ক্ষেত্রে আমরা দেখি যে দেয়ার ইজ যে যারা এটার পক্ষে বিপক্ষে বলছে, একটা পোলারাইজ সিচুয়েশন, দ্বিধা বিভক্ত হয়ে গেছে সবাই, যে কেউ বলছে যে না এটা ভালো, কেউ বলছে এটা পক্ষে না, এটা ভালো না। সো দুই পক্ষ দুই পজিশন নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি যে থিওরিটিক্যালি তোমার এক কথা বলা হচ্ছে, থিওরিটিক্যালি একটা তোমার এটার একটা ব্যাপার আছে, আবার এটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটা আবার আরেকটা ব্যাপার চলে আসছে। তো প্রথমে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন থিওরিটিক্যাল বেনিফিটটা দেখব। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন থিওরিটিক্যাল বেনিফিটস। তো এখানে আমরা দেখি যে ক্যাপিটাল, আহ, যদিও এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন হচ্ছে লিবারালাইজেশনের ক্ষেত্রে একটা মোটামুটি ভাবে ইকোনমিক্যালি এস্টাবলিশ, যে লিবারালাইজেশনটা সম্পূর্ণ হতে হলে তোমার ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে লিবারালাইজ করতে হবে। বাট এটা কিন্তু সবাই মানে সাপোর্টিভ ওয়েতে বা সবাই এটাকে আহ, উম, গ্রহণ করে নাই, মানে হচ্ছে একবারে কি বলে যে সবার সমর্থন পাওয়া যায় না। আহ সো সবাই যখন বলছে যে ফ্রি ফ্রি ট্রেডের ক্ষেত্রে কারো কিন্তু দ্বিমত নাই যে ফ্রি ট্রেড হবে, এটা তো উভয়ের কারণে উভয় দেশই বেনিফিটেড হবে। সো সেই দিক থেকে তোমার ফ্রি ট্রেড বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি অনুসারে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টও যদি তোমার লিবারালাইজড হয়, তাহলে সেটা তো দুইটা দেশের জন্য উইন উইন সিচুয়েশনই হওয়ার কথা। ইভেন যদি দুইটা দেশের মধ্যে একটা দেশও যদি তোমার হচ্ছে ট্রেড ব্যারিয়ার যদি রিমুভ করে, যেমন হচ্ছে যে ইভেন ইফ only one country unilaterally removes trade restrictions, the aggregate benefits to the country as a whole should still outweigh the cost. So comparative advantage theory কি বলছে, যে একেবারে ফুললি রেস্ট্রিক্টেড অবস্থার চাইতে আমার অল্প রেস্ট্রিকশন থাকা ভালো, আর অবশ্যই রেস্ট্রিকশন ফ্রি অবশ্যই বেস্ট পলিসি। এবং এখানে এই থিওরিতে বলা হচ্ছে যে এটা আহ, যদিও তোমার কিছু কিছু ইকোনমিতে কেউ লুজার থাকবে, কেউ গেনার হবে, বাট এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মাইক্রো পার্সপেক্টিভে। ঠিক আছে, যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলছে যে রিমুভিং দ্য ব্যারিয়ার বিটুইন দ্য কান্ট্রিজ রিগার্ডিং দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন, সেক্ষেত্রে তোমার সেটা একটা দ্যাটস এ উইন উইন পলিসি। এবং সেক্ষেত্রে ইভেন ইফ একটা কান্ট্রি যদি তোমার ইউনিলেটারালি মানে এককভাবে যদি তোমার ট্রেড রেস্ট্রিকশনসটাকে যদি রিমুভ করে, তাও সেটা তোমার আউটওয়ে বেনিফিট আউটওয়েটস দ্য কস্ট, even if there is some losers or gainers in the economy. So micro perspective কেউ গেনার হবে কেউ লুজার হবে, বাট ম্যাক্রো পার্সপেক্টিভে ওভারঅল তোমার ইকোনমি উইল বি বেনিফিটেড, সেটা নিয়ে কারো সন্দেহ নাই। সো এখান থেকে তোমার এই ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনের পক্ষে চলে আসছে, যে ট্রেড লিবারালাইজেশন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি অনুসারে তোমার হচ্ছে সেটা বেনিফিশিয়াল। সো সেখান থেকে তোমার দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট লিবারালাইজেশনের পাশাপাশি ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনের পক্ষে অনেকে বলতেছে। তো তারা তাদের যুক্তিটা কি, যারা বলতেছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন তোমার হচ্ছে বেনিফিশিয়াল, যে এখানে একটা সেন্টেন্স বলা আছে দেখো, যে ইফ অল বেনিফিট ফ্রম দ্য ফ্রি ট্রেড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ বেনিফিশিয়াল, শিওরলি দ্য সেম ইজ ট্রু ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল। যদি ফ্রি ট্রেড যদি বেনিফিশিয়াল হতে পারে, তাহলে ফ্রি ক্যাপিটাল মুভমেন্ট এটাও তো বেনিফিশিয়াল হবে, দ্যাটস দ্য লজিক।
তো এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড থিওরিটিক্যালি, যে তোমার কিভাবে এখানে প্রসেসটা ব্যাখ্যা করা হচ্ছে এই প্যারাতে, যে যদি আমার সবগুলো কান্ট্রি তোমার যদি এই ক্যাপিটাল অ্যাকাউন্ট রেস্ট্রিকশনটা উঠায় দেয়, ডোমেস্টিক্যালি যেমন তোমার এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ফান্ড হবে, ইন্টারন্যাশনালিও দেখা যাবে যে সিমিলার একটা টেন্ডেন্সি দেখা দিবে। যে কারণ হচ্ছে, আগেও বলেছি যে তোমার ডেভেলপ কান্ট্রিতে তোমার গ্রোথ অলরেডি ভেরি মাচ ডান। তো সেখানে ফার্দার হায়ার গ্রোথ অপরচুনিটি নাই, তাদের রাস্তাঘাট, বিল্ডিং, তারপরে হচ্ছে তাদের উন্নয়ন কর্মসূচি সবকিছু তারা একটা আধুনিকায়ন করে ফেলছে। সো এর চাইতে বেটারমেন্টে যাওয়ার মতো ইনভেস্টমেন্ট অপরচুনিটি নাই। আর থাকলেও সেটা তোমার অ্যাবনর্মাল প্রফিট বা হায়ার প্রফিট রিটার্ন তোমাকে দিবে না। যেটা সুযোগ হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার্স, এরকম একটা সুযোগ আছে। আমাদের এখানে আরো মেট্রো রেল হওয়া দরকার, আমাদের এখানে আরো রাস্তাঘাটের উন্নয়ন দরকার, আমাদের এখানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আধুনিকায়ন দরকার। সো সবকিছুই মানে বাসা বাড়ি থেকে শুরু করে আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা চেঞ্জ করার সুযোগ আছে। সো দ্যাট নিডস এ হিউজ ইনভেস্টমেন্ট। সো সেই ইনভেস্টমেন্টটা তো আমাদের লোকালি নাই, লোকালি কে ইনভেস্ট করার মতো নাই। সো এটা এই ক্ষেত্রে বাইরের থেকে যদি দেখে যে এখানে ইনভেস্ট করলে দে উইল গেট হায়ার রিটার্ন, সো তারা তখন ইনভেস্ট করবে। এবং সেই ক্ষেত্রে কি হবে যে ফান্ডস উইল বি ফ্লোড ফ্রম দ্য ডেভেলপড কান্ট্রিজ ইনভেস্টর টু দ্য ডেভেলপিং কান্ট্রি। সো এইভাবে উইন উইন সিচুয়েশন হবে, যে ডেভেলপ কান্ট্রির যে ইনভেস্টর সে যদি তার লোকাল মার্কেট, ফর এক্সাম্পল তার ডেভেলপড কান্ট্রিতে যদি সে যদি ইনভেস্ট করতো, যেহেতু ওখানে তার ইন্টারেস্ট রেটটা কম, সে লোয়ার রিটার্ন পেত। ওয়ারাজ সে যদি ডেভেলপিং কান্ট্রিতে ইনভেস্ট করে, সেখানে হায়ার ইন্টারেস্ট রেটে সে হায়ার রিটার্ন পাচ্ছে, এবং সেইটা যখন সে আবার ডলারে বা তার কারেন্সিতে কনভার্ট করে দেশে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে হায়ার রিটার্ন পাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ইনসেন্টিভ। তাহলে এইভাবেই কাজ করবে, যে এইভাবে তোমার যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি তোমার লিবারালাইজ করে দেওয়া হয়, তাহলে তোমার হচ্ছে স্টার্স রিসোর্স স্কার্স ক্যাপিটালস মার্কেটে তোমার হচ্ছে টাকাগুলো ফ্লো করবে, এবং উভয়েরই উন্নয়ন হবে। সেই ইনভেস্টমেন্টের ফলে ওই লেস ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি আরো উন্নত হবে। পাশাপাশি তোমার হচ্ছে এই যারা রিটার্ন পাচ্ছে সেটাও ডেভেলপ কান্ট্রি তারাও কিন্তু পাবে। এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে সাউথ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে আগে তারা ডেভেলপ ছিল না। 1980 সালের দিকে বা এই সময়ের দিকে যদি দেখা যায় যে অনেক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ওই সময় আমেরিকা বা ডেভেলপ কান্ট্রি গুলো যেই পরিমাণ তোমার হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে ওয়ার্ল্ডে, তার তোমার 60% গেছে হচ্ছে সাউথ কোরিয়াতে। তার মানে এত পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেখানে, টেকনোলজিক্যাল ফার্ম হয়েছে সেখানে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এবং এখন তারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি। সো এই ইনভেস্টমেন্টটা তো তাদের লোকালি হয় না, বাইরে থেকে আসছে, ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি হয়েছে, তারা এখন হায়ার ইনকাম লেভেলে চলে গেছে, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেড়ে গেছে। সিঙ্গাপুরের কথা ধরো, এইগুলো সবগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটালটা ফ্লো করার কারণে তো তাদের এই উন্নয়নটা ঘটেছে। সো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে ক্যাপিটাল অ্যাকাউন্ট থিওরিটিক্যালি বলা যাচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশন ইজ গুড ফর দ্য ইকোনমি। বাট পরবর্তীতে আবার যারা মানে এটাকে বিরোধিতা করেছে, যেমন এই যে এখানে 2003-এ তিনি বলছে যে দিস আর্গুমেন্ট অনলি হোল্ডস ইন এ ফার্স্ট বেস্ট ওয়ার্ল্ড। ফার্স্ট বেস্ট ওয়ার্ল্ডের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, and it should certainly not be assumed that the real world we inhabit fits this category. সো এটা আসলে থিওরিটিক্যালি পসিবল, রিয়েল ওয়ার্ল্ডে পসিবল না। এবং এখানে তার লিমিটেশনটা কি বলেছে, যে যারা অ্যাডভোকেট করতেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশনের পক্ষে, যারা কথা বলতেছে, তারা কিন্তু এখানে একটা জিনিস আন্ডারমিন করেছে, যে দে হ্যাভ আন্ডারমিনড ইন দ্য প্রেজেন্স অফ উইকনেস ইন দ্য ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবং সেই ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যদি তোমার স্ট্রং না হয় একটা দেশের, তাহলে সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্লো করে সেটার থেকে ভালো রিটার্নও জেনারেট করতে পারবে না, এবং সেটা আহ, সেই সেটা কোনো ভালো ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্টও করতে পারবে না। রাদার সেটা কি হবে, যদি ইফ দ্য ডোমেস্টিক কান্ট্রি
of the domestic financial system of the less developed country is weak ঠিক আছে, উইক যদি হয়, ঠিক আছে, যদি ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যদি উইক হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার সম্ভব আছে। সেটা তো আমার উন্নয়ন তো ঘটাবেই না, যে ইনভেস্ট করছে সে তার রিটার্নও পাবে না, যেখানে ইনভেস্ট করতেছে সেখানেও তোমার সেটা ফ্রুটফুল হবে না। ফার্দার ইট would rather increase the likelihood of financial crisis. সো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্ভাবনা, তাহলে এটাকে তোমরা লিমিটেশন হিসেবে দেখাতে পারো। তাহলে if it is the case that capital account liberalization will only be positive with well-developed domestic financial sectors and similarly well-developed orderly international financial market, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনের দুইটা পূর্ব শর্ত দিয়ে দিচ্ছে এখানে, খেয়াল করে যে হাইলাইট করা আছে। সেই দুইটা পূর্ব শর্ত কি? একটা হচ্ছে ওয়েল ডেভেলপড ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সেক্টর হতে হবে, মানে হচ্ছে যেই কান্ট্রিতে তোমার ক্যাপিটাল ফ্লো করবে, যেমন লাইক আওয়ার্স কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, তাদের ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সেক্টর শুড বি ওয়েল ডেভেলপড। আরেকটা কি বলতেছে, শুধু ডোমেস্টিকটা হইলে হবে না, পাশাপাশি সেকেন্ড শর্তটা কি, ওয়েল ডেভেলপড অর্ডারলি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট। শুধু একটা দেশের ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল সেক্টর হলেই কি হবে? যখন দুইটা কান্ট্রি বা দুই বা ততোধিক কান্ট্রির মধ্যে তোমার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো হবে, সেটা হবে কি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটের মাধ্যমে। সো দেয়ার শুড বি এ ওয়েল ডেভেলপড অর্ডারলি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট। সো দুটো শর্তে লাগবে, একটা হচ্ছে লোকাল মার্কেটটাও ভালো হতে হবে, আবার ইন্টারন্যাশনাল মার্কেটটাও ভালো হতে হবে, তাহলেই ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনটা পজিটিভলি রিলেটেড টু গ্রোথ হবে। এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম। ঠিক আছে, প্রথমে বললাম যে থিওরিটিক্যালি এটা ভালো। সো থিওরিটিক্যালি আমরা কিভাবে আলোচনাটা শুরু করেছিলাম, যে আমরা বলছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনটার পক্ষে বিপক্ষে অনেকে আছে। এটা অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলোর মতো এতটা সাদামাটা না, বা একপক্ষীয় ডিসিশন না। এখানে দ্বিমত আছে, পোলারাইজেশন আছে, কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো না। এবং সে বাট থিওরিটিক্যালি আমরা এটাকে বেস করলাম কিসের উপরে? সেই কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, ট্রেড পলিসি। সেটা যেমন দুইটা কান্ট্রির জন্য উইন উইন পলিসি, তেমনি ভাবে বলছে যে একটা ট্রেড পলিসি যদি উইন উইন সিচুয়েশন হতে পারে অ্যাকর্ডিং টু কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, তাহলে ওয়াই নট ক্যাপিটাল লিবারালাইজেশন, কেন হবে না? তো সেখান থেকে বলা হচ্ছে যে ক্যাপিটালিজেশনে তাহলে উইন উইন সিচুয়েশন হবে, এবং সেটা কিভাবে হবে সেটা ব্যাখ্যা করা হয়েছে। যে ডেভেলপ কান্ট্রি থেকে ইনভেস্টররা তাদের এফডিআইটা চলে যাবে কি লেস ডেভেলপ কান্ট্রিতে, সেখানে যেমন সেটা উন্নয়ন ঘটাবে ইনভেস্টমেন্ট হয়ে, পাশাপাশি আহ সেখানকার মান উন্নয়ন হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, পাশাপাশি এই টাকাটা যখন সে সে তার নিজ দেশে ফেরত নিবে, সে হি অর শি উইল ইনভেস্টর্স অফ ডেভেলপ কান্ট্রি তারা হায়ার রিটার্ন পাবে। আর এটার লিমিটেশন কি? থিওরিটিক্যাল লিমিটেশন হচ্ছে এটা আসলে থিওরিটিক্যালি পসিবল, ইন প্র্যাকটিস সম্ভব না। আর এখানে একটা লিমিটেশন বলা হচ্ছে যে থিওরিটিক্যালি যারা এটার পক্ষে প্রবক্তা, তারা লিবারেশন পক্ষে কথা বলেছেন, তারা কিন্তু একটা জিনিস এড়িয়ে গিয়েছেন বা একটা জিনিস খেয়াল করে না, সেটা হচ্ছে ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল মার্কেট যদি উইক হয়, তাহলে এই বেনিফিট তো পাওয়া যাবে না, বরং সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রূপ নিতে পারে। এখান থেকে আমরা কনক্লুশন করলাম থিওরিটিক্যালি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন করার জন্য দুটো শর্ত। এক নম্বর হচ্ছে ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল মার্কেটটা ডেভেলপ হতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটটা ডেভেলপ হতে হবে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো থিওরিটিক্যালি একটা সিদ্ধান্তে পৌঁছেছি, পক্ষে বিপক্ষে, লিমিটেশন, সুবিধা, বেনিফিট সবকিছুই জানলাম। এখন আমরা দেখতে চাই হোয়াট ইজ দ্য এভিডেন্স, আমার প্র্যাকটিস কি বলে। সো বর্তমানে যে ইয়েগুলো করেছে আহ, যারা মানে এইটা নিয়ে মানে রিসার্চ করেছেন, কোনোটাই কিন্তু এনকারেজিং না। ঠিক আছে, এই ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশনের পক্ষে যায় নাই। সো একটা আছে 94-এর একটা, দেখো যে
20টা ডেভেলপ কান্ট্রি নিয়ে করেছে। তারা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন এবং গ্রোথের মধ্যে সম্পর্ক দেখেছে এবং তাদের ইনসিগনিফিকেন্টলি স্মল ইফেক্ট পেয়েছে। এক নাম্বার কথা, এটা তো সিগনিফিকেন্ট না, আবার ইফেক্টটাও স্মল, সে এবং কোনো সম্পর্কই পায় নাই তারা। তারপরে 95 আবার এটাকে 61 কান্ট্রিজ দিয়ে করেছে এবং তারা নেগেটিভ রেজাল্ট পাইছে। তাহলে তারা আবার পাচ্ছে নেগেটিভ। প্রথমটাতে হচ্ছে কোনো সম্পর্ক নেই, পরটাতে হচ্ছে নেগেটিভ, মানে কি লিবারেশনের সাথে গ্রোথের নেগেটিভ সম্পর্ক। 98-এ আবার রড্রিক রিসার্চ করেছে, সে হি ডিডন্ট ফাইন্ড এনি রিলেশনশিপ, ফাউন্ড নো রিলেশনশিপ। আহ এই যে আরো পাইছে সবাই নো রিলেশনশিপ। আচ্ছা, দ্য ফার্স্ট স্টাডি টু ফাইন্ড এ পজিটিভ রিলেশন। আচ্ছা, এর আগে 98-এর বা ওই প্রাথমিক রেজাল্ট গুলো, 97-এর আগে যতগুলো স্টাডি হয়েছে সবগুলো নেগেটিভ রিলেশনশিপ পাইছে। 97-এ সে কুইন, সে একটা স্টাডি করছে, পজিটিভ রিলেশন পাইছে, কিন্তু সেটা কিভাবে পাইছে? দা এই রিসার্চ সাথে অথর কি করেছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ওপেননেস এটাকে একটা ভেরিয়েবল ধরেছে, আর এটাকে সে হচ্ছে ডিগ্রিতে স্কেলের ভিত্তিতে করেছে, যে ধর যে লো, হায়ার, মিডিয়াম, টেস্টিং এবং কোরিলেশন সে দেখছে। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি এক্সটেন্ট অফ ওপেননেস সেটার মধ্যে কোনো কোরিলেশন সেটা পায়নি, বাট সিগনিফিকেন্ট রিলেশনশিপ বিটুইন চেঞ্জেস ইন ওপেননেস অ্যান্ড গ্রোথ। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশনের সাথে গ্রোথের একটা রিলেশনশিপ পেয়েছেন, সেটা ছিল পজিটিভ এবং সেটা সিগনিফিকেন্টও পেয়েছে। সো এটা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টাডি ইন দিস রিগার্ডে যেটা পজিটিভ রেজাল্ট তিনি পেয়েছেন। বাট এটা বেশি দিন টিকে নেই, দিস ফাইন্ডিং ইজ কন্ট্রাডিক্টেড। এবং 2002 সালে তিনি দেখেছেন যে তাদের স্টাডিটা বলছে যে রিলেশনশিপটা হায়ার ইন ইমার্জিং কান্ট্রিজ দেন ইন ডেভেলপড মার্কেট। রিলেশনশিপটা ইমার্জিং কান্ট্রিতে বেশি পাওয়া যায়। আচ্ছা, it therefore seems clear that even if there is a causal relationship between CAL মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন অ্যান্ড গ্রোথ, and that must be seriously doubted, it is far from clear। যদিও কজাল রিলেশনশিপ আছে, কিন্তু সেটা নিয়ে অনেক সন্দেহ আছে এবং এটা ইটস নট ক্লিয়ার। বাট এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশন এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে যে রিলেশনশিপ আছে, দ্যাট ইজ ওয়েল এস্টাবলিশড। সো গ্রোথের সাথে সম্পর্ক থাক বা না থাক, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে সম্পর্ক আছে, এটা নিয়ে কারো দ্বিমত নাই। সো যে যে দেখা গেছে যে যে সমস্ত কান্ট্রি তোমার ওপেন হয়েছে তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা বেশি হয়েছে। সেখানে একটা থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে এশিয়ান ক্রাইসিস 1997-98 সালে যেটা হয়েছিল, সেটার একটা স্টোরি এখানে দেওয়া আছে, যে ক্যাপিটাল কন্ট্রোল, অ্যাসেট বাবলস অ্যান্ড ক্রাইসিস ইন থাইল্যান্ড। সো এটা একটা ইটস এ গুড এক্সাম্পল। সো এটা কিভাবে ঘটেছে, যে এটা দেখো যে 1990 সাল তারা থাইল্যান্ড লিফটেড ইটস রিমেনিং রেস্ট্রিকশনস অন ক্যাপিটাল ইনফ্লোস। 90 সালে ক্যাপিটাল ইনফ্লো রেস্ট্রিকশনটা উঠায় দেয়। এই যে দেখো, এবং 1993 সালে থাইল্যান্ডে তোমার লোকাল এবং ফরেন ব্যাংক গুলোকে তাদেরকে ফরেন কারেন্সিতে বোরো করার পারমিশন দেয়। দেখছো, ফরেন কারেন্সিতে বোরো করার পারমিশন দেয়।
which permitted local and foreign banks based in Thailand to borrow in foreign currencies from abroad। এবং ওই সময়ে তোমার থাইল্যান্ডে রিয়েল ইন্টারেস্ট রেটটা ওয়ার হায়ার, বেশি ছিল দেন ইন মেনি আদার কম্পারেবল কান্ট্রিজ, অ্যান্ড দ্য থাই বাথ ওয়াজ ফার্মলি পেগ টু দ্য ইউএস ডলার। পেগিং তো আমরা জানো, আমাদের বাংলাদেশের টাকাও কিন্তু আগে আমাদের ইউএস ডলারের সাথে পেগ করা ছিল। সো পেগিংটা মানে হচ্ছে তোমার টাকার বিপরীতে ডলারের একটা রেট সেন্ট্রাল ব্যাংক ফিক্সড করে দিবে। সো এটা মার্কেট সাপ্লাই ডিমান্ডের উপরে ডিপেন্ড করার না, দ্যাট এটা পেগিংটা হচ্ছে তোমার কন্ট্রোল সিস্টেম। তো এই সিচুয়েশনে যখন দেখা গেল যে তোমার, যেহেতু তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে বুঝে ভাই, বুঝে ভাই। সো যখন হচ্ছে তোমার তোমার হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেটটা তোমার হচ্ছে, যেহেতু থাইল্যান্ড, তোমরা একটু দেখো জিনিসটা কিন্তু সিম্পল। 1990 সালে তোমার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনফ্লোটাকে তারা রেস্ট্রিকশন উঠায় দিল। তারপর হচ্ছে ব্যাংকিং ফ্যাসিলিটি প্রতিষ্ঠিত হলো 1993। এবং তাকে পারমিশন দেওয়া হলো এই ব্যাংকটাকে যে তুমি লোকালি এবং ফরেন ব্যাংকের কাছ থেকে তুমি ফরেন কারেন্সিতে বোরো করতে পারবা। এবং ওই সময় থাইল্যান্ডের ইন্টারেস্ট রেটটা সেটা ছিল অন্যান্য দেশের চাইতে অনেক বেশি। এবং থাইল্যান্ডের বাথটা, সেটার কারেন্সিটা একটু স্ট্রং ছিল কিসের জন্য, কারণ সেটা ইউএস ডলারের সাথে পেগ করা ছিল, তার মানে কি ভোলাটিলিটি কম। কারণ দেখো যে আমাদের কারেন্সিটা প্রচুর ওঠানামা করতেছে না। তো যখন পেগ করা থাকতেছে তখন কিন্তু সেটা একটা ফিক্সড রেট থাকতেছে, তো মোর স্টেবল কারেন্সি বলা যেতে পারে। এবং সেই ক্ষেত্রে তখন ব্যাংকের জন্য একটা ডোর ওপেন হলো যে সে এখন বিদেশে যেহেতু ইন্টারেস্ট রেট কম, তাহলে ফরেন কারেন্সিতে সে কি করতে পারতেছে, কম ইন্টারেস্ট রেটে সে বড় করে থাইল্যান্ডে যেহেতু তোমার হচ্ছে ইন্টারেস্ট রেট হায়ার, তারা থাইল্যান্ডে হাই রেটে ইনভেস্ট করতে পারতেছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে পার্টিকুলারলি অ্যাজ এক্সচেঞ্জ রেট রিস্ক ওয়াজ কাভার্ড বাই দ্য ইউএস ডলার কারেন্সি পেগ, যেটা আমি একটু আগে বললাম যে তোমার পেগিং করা থাকলে কি হচ্ছে কারেন্সিটা মোর স্টেবল, এবং সেক্ষেত্রে তোমার এক্সচেঞ্জ রেটের রিস্কটা থাকতেছে না। কারণ পেগ করা থাকলে কি হচ্ছে যে তুমি যদি বাত কিনো আজকে 40 টাকা, মানে ধরো যে ওই সময় কত ছিল আমি বলতে পারতেছি না, ধরো যে টোয়েন্টি টোয়েন্টি বাথ ইকুয়ালস টু $1, তাহলে তুমি আজকে যদি 20 বাথ দিয়ে যদি তুমি $1 কিনো, এবং সেটা যদি তুমি সরি তুমি যদি একটা ডলার যদি তুমি এখন আচ্ছা আমরা $100 দিয়ে হিসাবটা করি, যে $100 সাপোজ তোমার কাছে আছে, এখন তুমি থাইল্যান্ডে এই যে ব্যাংকটা আছে এদের কাছে ইনভেস্ট করলা। সো $100 যদি 20 বাদ সমান সমান $1 তোমার যদি পে করা থাকে, তাহলে $100 কত বাদ পাওয়া যাবে? এই সবাই কি ঘুমাচ্ছে নাকি? $100 ইনভেস্ট করলে কত বাদ পাওয়া যাবে? মানে 2000। 100 গুণ 20 টাকা যেটা এক্সচেঞ্জ রেট, তাহলে হচ্ছে 2000 বাত। এখন এই 2000 বাত তোমার হচ্ছে থাইল্যান্ডে ধরো ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, আর তোমার লোকাল ইউএসএ তে হচ্ছে 5%। তাহলে 10%-এ তুমি এই 2000 বাত ইনভেস্ট করলা, তাহলে 1 বছর পরে সেটা কত টাকা হবে? স্যার কত? 2200 টাকা। 2200। 2200 গুড। তাহলে এই 2200 বাত এখন 1 বছর পরে সাপোজ তুমি আর মানে টাকাটা থাইল্যান্ডে রাখবা না, এখন তুমি টাকাটা আবার আমেরিকাতে ফেরত নিবা, ডলারে কনভার্ট করবা। তাহলে এই 2200 বাতকে এখন যেহেতু তোমার পেক করা আছে, তাহলে এখনো ধরো যে ধরলাম যে 20 বাত সমান সমান $1 আছে, তাহলে
এই 2200 বাদকে 1 বছর পরে তুমি যদি আম, কি বলে ডলারে কনভার্ট করো, তাহলে কত ডলার তুমি এখন পাবা? 110, আই গেস। মানে 20 দিয়ে ভাগ করবা, তাই তো? 20 দিয়ে ভাগ করলে এক জি জি। হাজার 110। একশো সরি 100, আর এখানে 200-কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, $110 ফেরত পাইলা। আচ্ছা, আমরা ধরতেছি যে ট্রানজেকশন কস্ট নাই, ধরো $100, $110 পুরাটাই তুমি পাইছো। সো এখন তুমি ইউএসএ তে ইন্টারেস্ট রেট কত? 5%, তাই না? এখন এই তোমার ওই $100 যদি ইউএস এর কোনো ব্যাংকে রাখতা, 1 বছর রাখতা, তাহলে 1 বছর পরে তুমি কত ডলার পাইতা? স্যার 105। 105 দিন। 105। তাহলে এখানে আমি আমি ধরতেছি যে মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি কস্ট নেই, পুরোটাই তোমার মানে হিসাবে সুবিধাতে। তাহলে তোমার এখানে গেইন কত ডলার হইলো 100 ডলারে? $5। 110 মাইনাস 105, এক্স্যাক্টলি। তাহলে এই যে দেখো যে, তাহলে ইনভেস্টমেন্টটা লাভজনক হচ্ছে না? এটাই সিচুয়েশনটা বোঝানোর জন্য এক্সাম্পলটা দিলাম, থাইল্যান্ডে কিভাবে এটা লাভজনক হলো, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট রেস্ট্রিকশন উঠায় দিল। এখন চাইলেই সে বড় করতে পারে ডলারে। এবং সিচুয়েশনটা কি, থাইল্যান্ডের রেটস ওয়্যার আচ্ছা কম্পারেটিভলি। স্যার, হ্যাঁ বলো। ইউএসএ তে রাখলেও তো আমার ওই $5 লাভ হইতো। হ্যাঁ, হুম। এখান থেকে তো আলটিমেটলি আমার ওই $5 লাভ হইতেছে। তো এই হ্যাসেলটা পোহানোর আমার এটা কি? 5 ডলার কোথায়? আমার তো $10 লাভ হচ্ছে, পাবে। আমার তো $100 ইনভেস্ট করে ও আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 পাইছি। সরি। আমি তো বলতেছি নেট কত বেশি পাইছো, মানে মানে নেট বেশি পাইছে হচ্ছে $5, মানে ইনক্রিমেন্টাল। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম হুম হুম। এমনি হিসাব করলে তো ফাইন্যান্স চলে যাবে, লাটে উঠবে ব্যাংক। আচ্ছা, সিম্পল জিনিসটা সিম্পলি চিন্তা করো যে, তাহলে তোমার এখানে কি $10 আর $5 গ্যাপ, তাই না? $5 তোমার লাভ হয়েছে। তাহলে সিম্পলি এভাবেই চিন্তা করো যে, থাইল্যান্ডে 1990 সালে ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্যাপিটাল ইনফ্লো রেস্ট্রিকশন ওয়াজ লিফটেড। তারপরে ব্যাংক প্রতিষ্ঠিত হলো 93-তে, তাদেরকে পারমিশন দেওয়া হলো যে তোমরা লোকালি এবং ফরেন কারেন্সিতে তোমরা বড় করতে পারবে ফ্রম অ্যাব্রোড। এবং লোকাল মার্কেটের সিচুয়েশন কি ছিল, যে ইন্টারেস্ট রেট ওয়াজ হায়ার। সো এবং আরেকটা সিচুয়েশন কি ছিল, যে ইউএস ডলারের সাথে পেগ করা ছিল। দুটো ফ্যাক্টর দেখো, ফ্যাক্টরগুলো একটু মাথায় রাখবে, কারণ এগুলো সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। কেন মানে এটা হয়েছে, তাই না? সো যেটা বলছিলাম যে, তাহলে নিউ পজিশনে তোমার এটা লাভজনক ছিল। এবং তাহলে সবাই এখন কি করবে, যে থাইল্যান্ডে তোমার ইনভেস্টমেন্ট করবে। এবং এখানে যেহেতু তোমার কোনো রিস্ক নাই, এক্সচেঞ্জের রিস্ক নাই, কারণ 1 বছর আগে তুমি 20 বাদ দিয়ে $1 কিনতে পারতেছো, 1 বছর পরেও তুমি 20 বাদ দিয়ে $1 কিনতে পারতেছো। তার মানে তোমার বাতের কোনো ডিভ্যালুয়েশন হচ্ছে না। ইন দ্যাট কেস তোমার কিন্তু, তুমি যে টাকা ইনভেস্ট করতেছো পুরোটাই রিটার্ন পাচ্ছ। ফর এক্সাম্পল, এখানে যদি এক্সচেঞ্জের ট্রিক্সটা ঢুকে যেত, তাহলে তো লাভটা কমে যেত, তাই না? ধরো যে বাত এখন 1 বছর পরে 30 বাত সমান $1 হয়ে গেল। ইন দ্যাট কেস তোমার কিন্তু 50% রিটার্ন উধাও হয়ে যেত। সো এই এক্সচেঞ্জের রিস্কটাও নাই, যে এই যে এটা দেখো যে এটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে গিভেন নিউ সিচুয়েশন, তাহলে রিলেটিভ লো ইন্টারেস্ট রেটে তুমি বড় করে লেন্ডিং ইন থাইল্যান্ড এট হায়ার রেট, particularly as exchange rate risk was covered by the US dollar currency peg। কেন এই কারেন্সি পেগটা কেন তোমার রিস্কটা উঠাই দিল সেটাও ব্যাখ্যা করলাম এক্সাম্পল দিয়ে। দিস সিমস টু বি এ স্ট্রেট ফরওয়ার্ড বিট অফ আরবিট্রেস। তার মানে এখানে কোনো রিস্কই নাই, চিন্তা করো মানে, যদি বলো যে কোনো রিস্ক নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড আরবিট্রেস রিটার্ন। তো এখানে তো ইনভেস্টরটা তো বসে থাকবে না, এত ভালো রিটার্ন সবাই। এজন্য যেটা হয়েছিল, তখন সব যত ইউএস এর এবং ইউকে এর যত ইনভেস্টর ছিল, মানি এক্সচেঞ্জার ছিল, তারা স্পেকুলেটর ছিল, তারা হিউজ পরিমাণে ডলার থাইল্যান্ডে ইনভেস্ট করে। এবং তারপরে ক্রাইসিসটা পরবর্তীতে আসছে। সো এখানে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে ক্লিয়ার হইলো, যে থাইল্যান্ডে কিভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট রেস্ট্রিকশন উঠানোর ফলে ইনভেস্টমেন্টটা আসলো। এই যে the profits available could also be further increased if the foreign borrowing was very short term।
But a larger set of countries, আগের পেজ থেকে বেরিয়ে আসছি। হ্যাঁ, কোথায় চলে আসছি, সরি। আচ্ছা, the profits available could also be further increased if the foreign borrowing was very short term, but domestic lending was longer term. Given the difference in interest rates attached to the maturity of loans, spreads between US and Thai interest profit margin was as high as 6 to 7% at some stages. আমি তো তোমাদের এক্সাম্পল দিলাম 5% গ্যাপ দিয়ে, কিন্তু ইন রিয়েলিটি তখন কত ছিল? আমেরিকা থাইল্যান্ডের ইন্টারেস্ট রেটের গ্যাপটা 6 থেকে 7%। Again, this was fine just so long as the foreign creditors remained willing to roll over the short-term loans. However, as early as 1995, half of the Thailand's total billion of external debt was denominated in short-term loans. Yes, sir. এটা ঘটনাটা কি, এখানে আরেকটা ফ্যাক্টর খেয়াল করো, যে প্রফিটটা আরো বেশি করা যায় কিভাবে। আরেকটা স্ট্র্যাটেজির কথা বলতেছে যে তুমি শর্ট টার্মে বড় করে লং টার্মে ইনভেস্ট করবা। ধরো যে আমেরিকার ব্যাংক থেকে তুমি এখন $1,00,000 লোন নিলা। লোন নিবা কত পার্সেন্টে? 5%-এ সাপোজ। এবং তুমি সেটা ইনভেস্ট করবা থাইল্যান্ডে। থাইল্যান্ডে এই যে লঙ্গার টার্মে ইনভেস্ট করবা, লেন্ডিং লঙ্গার টার্মে ইনভেস্ট করবা কত পার্সেন্টে? ধরো 10%। সো ওইটা শর্ট টার্মে যদি নাও, শর্ট টার্মে 5% নিছো, 3 মাস পরে ওইটা 5% টাকা দিয়ে আবার 3 মাসের জন্য নিবা। সো তুমি এভাবে চারটা লোন নিলা 3 মাস মেয়াদি, 5% করে। এইটার থেকে তোমার যে কস্টিংটা হবে সেটা তুমি ওই থাইল্যান্ডের লং টার্মে 1 বছরের জন্য বেশি রেট পাচ্ছ, এবং সেই রেটে তোমার ওখানে হয়তো গেন 10% না 12%, তাহলে 7% গ্যাপ পাচ্ছ। 7%-এ তোমার লাভটা আরো বেশি হচ্ছে। বোঝানো গেল? সেটা হচ্ছে বেশি লাভ করার উপায় যেটা ছিল, যে কারণে দেখা গেল যে যারা আসলে মানে থাইল্যান্ডে ইনভেস্ট করতেছিল, থাইল্যান্ডে ফরেন ইনভেস্টর ইনভেস্ট করতেছিল, তারা নিজের পকেটের পয়সা দিয়ে ইনভেস্ট করতেছিল না। মানে ক্রাইসিসটা তো এতটা সিরিয়াস হইতো না যদি ধরো যে শেয়ার মার্কেটে তুমি টাকা খাটাচ্ছ, তোমার কাছে কিছু এক্সেস টাকা পড়ে আছে, তুমি শেয়ার মার্কেটে খাটাইলা, টাকাটা লস হইলো, মার্কেটে ফল করলো, তুমি তো রাস্তায় বসে যাবা না, বা তোমার বাড়ি ঘর কেউ নিয়ে যাবে না। কিন্তু যদি তুমি এখানে লোন নিয়ে তারপর শেয়ার মার্কেট ইনভেস্ট করো, লস করো, তাহলে কি হবে? তোমার তখন সম্পদ বা অন্য কিছুর উপরে টান পড়বে। সো এখানে বেশি লাভ হচ্ছিল কোথায়? যে তুমি যদি শর্ট টার্মে বড় করে ইউএস মার্কেটে বড় করে থাইল্যান্ডে লং টার্মে ইনভেস্ট করো, তাহলে তোমার বেশি লাভ করার সুযোগ ছিল। মানে সেটা 5% না, সেটা 6 থেকে 7% তুমি এক্সট্রা গেইন করার সুযোগ ছিল। সেই কারণে ফরেন ক্রেডিটর্স তারা কি করতেছিল, তারা দে রিমেন্ড উইলিং টু রোল ওভার দ্য শর্ট টার্ম লোন। তারা শর্ট টার্ম লোন গুলা নিয়ে লং টার্মে ইনভেস্ট করা শুরু করলো অ্যাট হায়ার রেট। এবং এটা দেখা গেল যে দ্যাট রোল ওভার ওয়াজ অ্যারাউন্ড হাফ অফ থাইল্যান্ডস টোটাল এক্সটার্নাল ডেট ইন 1995। অল্প সময় দেখো, 93 সালে পারমিশন পাইছে, 95 সালের মধ্যে দ্যাট ওয়াজ হাফ। তার মানে বোঝা যাচ্ছে যে অলমোস্ট 50% ইনভেস্টর তারা কিন্তু বড় করে ইনভেস্ট করতেছিল। আচ্ছা, এরপরে কি? দ্য কোয়েশ্চেন দেন ওয়াজ where to allocate the inflows in Thai economy. আচ্ছা, এখন হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে এই টাকাটা কোথায় তোমার থাইল্যান্ডের ইকোনমিতে কোথায় ব্যয় হবে? ওকে, given the huge increase in flows following capital account liberalization, opportunities were not easy to come by. One sector, however, that seemed to promise high returns was Thailand's property sector.
particularly that located in Bangkok. Just as with the South Sea bubble and tulip mania described in our previous discussion, the স্যারকে আমি কল দিয়ে জিজ্ঞেস করতেছি, দেখি। স্যার তো দেখতেছি হচ্ছে কি এখানে নাই, আমি স্যারকে কল দিচ্ছি একটু।
ও বা, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। কোন, কতটুকু তোমরা শুনতে পাইছো? হ্যালো? স্যার সি বাবল পর্যন্ত, সাউথ সি বাবল। ও আচ্ছা আচ্ছা, এই যে, আচ্ছা হ্যাঁ, এই এই জায়গাটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ। সো এখন হচ্ছে তোমার ওইটা তো গেল হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনফ্লো গুলা যে আনলা। আহ, এখন এই টাকাটা তো ইনভেস্ট করে ওই ব্যাংকটাকে তো রিটার্ন জেনারেট করে আবার ওই বিদেশি ইনভেস্টরদের টাকা তো ফেরত দিতে হবে। সো এখন সেটা হচ্ছে, তাহলে থাইল্যান্ডের ইকোনমিতে এমন কি ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেখানে ইনভেস্ট করে এটা জেনারেট করা যায়। সো এই যে এত হিউজ পরিমাণ তোমার ক্যাপিটাল আসলো আফটার ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশন, তাহলে তোমার অপরচুনিটিস ওয়ার নট ইজি টু কাম বাই, বাট ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা, মানে যত সহজে ক্যাপিটাল গুলো আসছিল, ডলার গুলো আসছিল, ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি তো আর নতুন করে ক্রিয়েট হচ্ছে না। বাট একটা ছিল, একটা সেক্টর ছিল, সেটা কি, সেটা হচ্ছে প্রপার্টি মার্কেট। এবং সেখানে ওইটা ফলে আমরা দেখলাম যে হিউজ পরিমাণ ইনভেস্ট করার ফলে প্রপার্টি প্রাইসেস মাস অ্যাপিয়ার্ড ইট উড হ্যাভ গো ফর ফর এভার। তার প্রপার্টি প্রাইসটা, এটা বাবল তৈরি হলো, প্রপার্টি প্রাইসটা অনেক বেড়ে গেল। আচ্ছা, the old forces of supply and demand cannot be kept at bay indefinitely though. সো সাপ্লাই ডিমান্ডকে তো আর তুমি বেশি দিন বসায় রাখতে পারবা না। সে তো কাজ শুরু করবে, তাই না? যতই পুরাতন পলিসি হোক। বাই দ্য এন্ড অফ 1996, it is estimated that US $20 billion of commercial and residential property remained unsold in Bangkok. তাহলে এই যে ব্যাংকের টাকাগুলাতে যে এতগুলো বাড়িঘর বানাইলো, তার মধ্যে সে 95 সালে তাদের লোন ছিল কত, $80 বিলিয়ন। তার মধ্যে $20 বিলিয়ন তাদের রিয়েল এস্টেট বিল্ডিং বানাইছে, ওটা আনসোল্ড ছিল। এই আনসোল্ড থাকলে তো টাকা পাবে কই ব্যাংক? গাড়ি বিক্রি করতে না পারলে তো আর লোন, মানে ইনভেস্টর টাকা ফেরত দিতে পারবে না। As is so often the case, mania turned into panic. So এটা প্যানিকের রূপ নিল and investors started to demand their money back. সো ব্যাংক $20 বিলিয়ন তাদের ইনভেস্টমেন্ট আটকা পড়ে আছে, টাকা ফেরত দিতে পারতেছে না। বিদেশি ইনভেস্টর তার টাকা ফেরত চায়, রিফিউজিং টু রোল ওভার লোন, এবং তারা রোল ওভার করতে আর চাইলো না। দ্য ব্রেকিং অফ দ্য পেগ উইথ দ্য ডলার ওয়াজ দ্য ফাইনাল স্ট্র। এই পর্যন্ত তো বুঝছো যে মানে হচ্ছে ইনভেস্টররা এখন আর নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছে না এবং তাদের এক্সিস্টিং ইনভেস্টমেন্টের টাকা ফেরত চাচ্ছে। আবার ব্যাংকগুলো রিয়েল এস্টেটে ইনভেস্ট করে রাখছে, সেই তার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রপার্টি অ্যারাউন্ডিং $20 বিলিয়ন, সেটা অবিকৃত রয়ে গিয়েছে। ফলে কি হইলো, একটা প্যানিক তৈরি হলো। এবং এই ক্ষেত্রে ফাইনাল স্ট্র, মানে ফাইনাল যে খেলাটা হইলো সেটা কি হইলো, যে ডলার এবং থাই বাতের মধ্যে যে পেগিং করা ছিল সেটা যখন তুলে নেওয়া হলো, তখন হচ্ছে আসল ঘটনাটা ঘটলো। উইথ ওয়ান্স অ্যাফোর্ডেবল লোনস রকেটিং ইন ভ্যালু অ্যাজ বাথ ফেল precipitously against the dollar. The rest, as they say in history, but as recently as 2003, there were 350,000 residential properties standing empty in Bangkok. এই যে একটা ধরা খাইছিল এখন পর্যন্ত, 2003 সালে আইসাও কি হচ্ছে যে 3.5 লাখ প্রপার্টি এখনো এমটি, আনসোল্ড। সো ওখানে ঘটনাটার পরে বলে না, বাকিটা তো যেটা ঘটেছিল যে তোমার হচ্ছে বাচ্চাটা পেগিংটা যখন উঠাই দিল, তখন কি হলো, ওই যে একটু আগে বললাম যে ইনভেস্টরদের তো ইনভেস্টমেন্ট রিস্ক ছিল না, এখন তো ইনভেস্টমেন্ট রিস্ক হয়ে গেছে। সো তুমি $20 তুমি 20 বাত কনভার্ট করতে পারতা ডলারে, এখন সেটা উঠায় দেওয়ার ফলে সেটা হয়ে গেল 40 বাত সমান সমান $1। তাহলে তুমি এখানে যে টাকা কামাইলা সেটাকে যখন তুমি আবার ডলারে কনভার্ট করে দেশে ফেরত নিচ্ছ, তখন টাকা ডলারের হিসাবে টাকাটা অর্ধেক হয়ে গেল না? তো তোমার ক্যাপিটাল লস হয়ে যাচ্ছে তুমি ফান্ড রিপ্যাট্রিয়েট করতে গেলে। So that was a huge loss. So that was the case in
থাইল্যান্ড, দেখো যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনের ফলে কিভাবে থাইল্যান্ডে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। সো দ্যাটস এ গুড এক্সাম্পল। জিনিসটা যদি কেউ বুঝে না থাকো তাহলে জিজ্ঞেস করো। আর ফার্দার এটা নিয়ে তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে এই যে এই স্টোরিগুলা পড়তে পারো। So, আমি যেটা ক্যালকুলেশনের ভিত্তিতে বুঝিয়ে দিলাম সেটার থেকে তোমরা তো প্রাথমিকভাবে বুঝছো। স্টোরিগুলোর একটা ভাগ হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কেন ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশন হলো, সেটার পেছনে তারা কিভাবে আগাইলো, একটা তারা পারমিশন দিল লোন নেওয়ার, তারপরে সেটা কেন লোনগুলা মানে ফরেন ইনভেস্টররা কেনই বা টাকাগুলা ডলারটা বাদে মানে থাইল্যান্ডে ইনভেস্ট করবে, তার পেছনে রিজনটা ছিল কি, ইন্টারেস্ট রেট, লোকাল ইন্টারেস্ট রেট ওয়াজ হায়ার দেন ফরেন ইন্টারেস্ট রেট। আরেকটা কারণ কি ছিল, এক্সচেঞ্জ রেট রিস্কটা ছিল না পেক করা থাকার কারণে। সো তারা যেটা ইনভেস্ট করতে 1 বছর পরে সেটা দিয়ে মানে টাকাটা, যেই ইন্টারেস্ট রেটের যে গ্যাপটা পুরাটাই তারা বেনিফিট পাইতো। আর এরপরে ঘটনা হচ্ছে যে এত টাকা যে চলে আসলো, এখন তুমি ইনভেস্ট করবা কোথায়? সো তাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি মাল্টিপল ছিল না, প্রপার্টিতে করছে, প্রচুর পরিমাণে বাড়িঘর বানাইছে, রিয়েল এস্টেট হচ্ছে। তো দেখা গেল যে এর মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট আনসোল্ড, আনসোল্ড থাকলে কি হবে, তোমার তো টাকা আসতেছে না, তুমি টাকা পরিশোধ করতে পারবে না, ফলে ইনভেস্টররা আর ইনভেস্ট করলো না, নতুন করে লোন দিল না, তাদের এক্সিস্টিং টাকা ফেরত চাইলো। কিন্তু ফেরত নিতে যায় যখন তারা দেখলো যে তোমার ডলারের এগেনস্টে পে করা তোমার ইয়ে হয়ে গেছে, কারণ তখন আর সরকার পারতেছে না, থাইল্যান্ডের সরকার পারতেছে না, যেমন বাংলাদেশে যেমন পারতেছিল না বাংলাদেশ ব্যাংক 81 টাকা ডলারে তোমার এক্সচেঞ্জ রেট ধরে রাখতে, ওরকম থাইল্যান্ডে হলো 20 বার ধরে রাখতে পারলো না। সো তারা ওই পেগিংটা উঠাই দিল, ফলে কি হলো, আমাদের যেমন ডলারের দাম বেড়ে 81 84 টাকা থেকে তোমার 125 টাকা 30 টাকা হয়ে গেল, ওইরকম বাদ হয়ে গেল, ধরো যে 20 ডলার 20 বাদ থেকে সেটা 30 বা 40 হয়ে গেল। ফলে তারা যখন ওই বাদটাকে ডলারে কনভার্ট করে তাদের ইনভেস্টমেন্টটা আমেরিকাতে নিতে চাইলো ইনভেস্টররা, তারা হিউজ অ্যামাউন্ট অফ লসের শিকার হলো, কারণ তাদের ইনভেস্টমেন্ট টাকা আফটার কনভার্টিং ইনটু দেয়ার লোকাল কারেন্সি দে আর গেটিং হাফ অফ দ্য মানি। সো তারা তো ইন্টারেস্ট যে বেনিফিট সেটা তো পাইলই না, তাদের ক্যাপিটাল লস হয়ে গেল। আর এর মধ্যে আমরা দেখলাম যে 50% ইনভেস্টর ছিল যারা কিনা লোন কইরা এখানে ইনভেস্ট করছিল। So, তাদের পক্ষে তো লোন, ওরাও তখন ব্যাংক্রাপ্ট, তাই না, তারাও তাদের লোন পরিশোধ করতে হচ্ছে। তো দ্যাট ওয়াজ এ হিউজ প্যানিক। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে বলেই রাখলাম, পরীক্ষায় এই ধরনের কেস টেস্ট গুলা বেশি আসে। সো এটা নিয়ে এটা এখান থেকে তোমরা বুঝা যতটুকু বুঝছো বুঝছো, আর একটু ফার্দার ক্লিয়ার করতে চাইলে ইউ ক্যান স্টাডি থ্রু অনলাইন, দ্যাটস, এটা অনেক আগের ঘটনা, বেশ পপুলার, আরো কিছু তোমরা ইনসাইট নিতে পারো। তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজেশনের প্র্যাকটিক্যাল আলোচনা করতেছিলাম, যে এম্পিরিক্যাল এভিডেন্স কি বলে। এম্পিরিক্যাল এভিডেন্সে আমরা দেখলাম যে সবাই নেগেটিভ পাচ্ছেন। 2003-এ একটা দেখা গেছে যে লিটারেচার ডেভেলপ করে যে তারাও পজিটিভ পাইছে ক্যাপিটাল কন্ট্রোল এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে। তো তারা ক্যাপিটাল কন্ট্রোল এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ পাইছে। তার মানে যে সমস্ত দেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারালাইজ না, তাদের তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে। At first sight, this seems to contradict evidence linking liberalization to financial crisis. তার মানে এর আগে বলতেছিল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় লিবারেশন কারণ, এরা বলতেছে না, উল্টা থাকলে হয়। However, it is suggested that the existence of capital control may send a negative signal to the markets about the country's ability to or willingness to pursue market-friendly policies, thereby raising the likelihood of a financial crisis. So তাদের বক্তব্য হচ্ছে যে এই কারণে ক্রাইসিসটা হবে, মার্কেট ফ্রেন্ডলি না, ইনভেস্টররা এখানে উইলিং হবে না, এই জন্য। আচ্ছা, one of the few studies to examine the impact of capital account liberations via both channels, positive impact upon
growth due to more efficient allocation of investment and through its negative effect to a greater financial crisis. সো দুটো অ্যাসপেক্ট নিয়ে যারা কাজ করেছেন, যে গ্রোথের সাথে সম্পর্ক কি, আরেকটা হচ্ছে যে তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে সম্পর্ক কি। সো এটা আমরা আলাদা আলাদা ভাবে আগে স্টাডি গুলো বলছিল যে গ্রোথের সাথে নেগেটিভ সম্পর্ক একজন মাত্র পজিটিভ পাইছিল, আর বাকিরা সবাই নো রিলেশনশিপ পাইছিল। আর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ক্ষেত্রে দেখা গেল যে একজন পজিটিভ, বাকি সবাই হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এখন হচ্ছে স্টাডিটা হয়েছে যে তোমার দুইটা জিনিসই দেখছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও দেখছে, গ্রোথও দেখছে। সেটার ক্ষেত্রে রেজাল্টটা কি, যে দ্য রেজাল্ট অফ দ্য রেজাল্ট ছিল কি পজিটিভ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। That is, countries with fully liberalized capital accounts are associated with lower rates of growth than those with restrained some elements of control. So তারা বলছে লিবারেশনের বিপক্ষে, বলতে লিবারেশনের সাথে গ্রোথের নেগেটিভ সম্পর্ক পাইছে। It should be noted, however, that the countries analyzed are largely towards today's developed countries. আচ্ছা, valuable examination long-term relationship আর capital performance। হ্যাঁ বলো। ছেলেদের অনেক হলে দুপুরের খাবার একটু লেট হলে পাওয়া যায় না। ও, আমার মাঝখানে ডিসকানেক্ট হতে সমস্যা হলো। আচ্ছা, এখানে আমি আর স্টাডি গুলো দেখাই না, এখানে জাস্ট কনক্লুশনটা আমি বলে দেই। কনক্লুশনটা হচ্ছে এই যে কনক্লুশন, অনেকগুলো স্টাডি, এগুলো তোমরা দেখো পক্ষে বিপক্ষে কি বলছে। ফাইনাল কনক্লুশনটা কি, আফটার অল অফ দিস, ডু ইউ হ্যাভ এনি আনসার টু দ্য কোয়েশ্চেন, ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারেশন গুড ফর দ্য গ্রোথ? So কোশ্চেনটার আনসার হচ্ছে, it depends. In a world of ordered, stable and rationally directed international finance, the answer may be yes. However, in a world of volatile financial international financial characterized by booms and bust, hard behavior and predatory financial speculators, the answer will almost certainly be no. So এই প্যারাটা একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছে কখন এটা ভালো গ্রোথের জন্য, কখন ভালো না। কে? এটা দিয়ে গেল।